নমস্কার, বাংলা স্পেয়ারে আপনাদের স্বাগত জানাচ্ছি। কে বা কারা রটিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজ সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় ফের সশরীরে অবতীর্ণ হতে পারেন। গতকাল বিকেল পর্যন্ত তার বিশেষ বিমান দমদম থেকে না ছাড়ায় সেই সম্ভাবনাটা নস্যাৎ হয়ে গিয়েছিল। তখন মিডিয়া জল্পনা শুরু করলো তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন এই শুনানিতে। দেখুন, কথা ছিল দুপুর 2টোয় শুনানি শুরু হবে, কিন্তু ডিজিটাল অ্যারেস্ট সহ আরও একটা খুব ইম্পর্টেন্ট মামলা থাকায় 2টোয় শুরু না হয়ে এটা প্রায় 2:45 নাগাদ শুরু হয়। আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি ভার্চুয়ালি এই শুনানি পর্ব দেখেছি। কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ভার্চুয়ালি ভেসে ওঠেনি, ভেসে ওঠার কথাও নয়, কেননা তাদের মুখই ভাসে যারা কোনো না কোনো পক্ষের হয়ে সশরীরে উপস্থিত না থাকলে ভার্চুয়ালি সুপ্রিম কোর্টের শুনানিতে যোগদান করেন। আজকের এন্টায়ার শুনানিতে একমাত্র যিনি ভার্চুয়ালি হাজির ছিলেন তার নাম তুষার মেহতা, আমাদের দেশের সলিসিটর জেনারেল। আর পরে আমি ভাবছিলাম, না গিয়ে বা ভার্চুয়ালি না উপস্থিত থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভালোই করেছেন, কেননা আজকে নোটে গাছটি মুড়িয়ে গল্পের শেষে যা দাঁড়ালো সেটা তাঁর পক্ষে সত্যিই অত্যন্ত হৃদয় বিদারক। এটা যদি চাক্ষুষ তাকে প্রত্যক্ষ করতে হতো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এবং কিংবা ভার্চুয়ালিও প্রত্যক্ষ করতে হতো, তাহলে পরতে পরতে তার বুকে দাগা লাগতো অবশ্যই। কেননা শেষ পর্যন্ত তার হাতে পেন্সিল ধরিয়ে দেওয়া ছাড়া সুপ্রিম কোর্ট আজ প্রায় 2 ঘন্টা ব্যাপী শুনানি শেষে আর কিছুই করল না। একটা ভিডিওয়ে যদি আমি সব কথা বলি তাহলে অনেক সময় লেগে যাবে, আপনারাও বিরক্ত হবেন। সেই জন্যে আমি আজকে সুপ্রিম কোর্টে যেসব বিষয় নিয়ে শুনানি হয়েছে প্রধানত সেগুলোকে খণ্ড খণ্ডভাবে ভাগ করে আপনাদের শোনানোর চেষ্টা করছি। দেখুন, আজকের শুনানির সবচেয়ে বড় ইস্যু ছিল মাইক্রো অবজারভারদের ভূমিকা এবং তাদের অপসারণ, এবং শেষ পর্যন্ত যেন ইআরও অর্থাৎ ইলেকশন রিটার্নিং অফিসাররাই কার নাম ভোটার লিস্টে থাকবে বা থাকবে না সেটা নির্ণায়ক হয়, এ ব্যাপারে মাইক্রো অবজারভারদের কোনো ভূমিকা যেন না থাকে। প্রধানত এই বিষয়টা নিয়েই অনেকক্ষণ ধরে চর্চা হয়েছে, এবং চর্চা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষের উকিল শ্যাম দিওয়ানি বেশিরভাগ, যদিও তার মাঝখানে আরও 2-4 জন ফুট কাটার চেষ্টা করেছেন। কিন্তু শ্যাম দেওয়ানি বলতে হবে এই একটা প্রশ্নে বারে বারে শুরু থেকে শেষ পর্যন্ত যাকে বলে লড়ে যাওয়া, খুব দক্ষতার সঙ্গে লড়ে গেছেন। কিন্তু শেষ পর্যন্ত হলোটা কি? শেষ পর্যন্ত মাইক্রো অবজারভারদের কিন্তু অপসারিত করা গেল না। যেটা ফল হলো সেটা হচ্ছে মাইক্রো অবজারভাররা থাকবে, এবং আজকে শুনানি চলাকালীন রাজ্য সরকার 8,500 রাজ্য সরকারি গ্রেড বি অফিসারদের যে তালিকা ইলেকশন কমিশন এবং কোর্টের হাতে তুলে দিয়েছে, তাদের মধ্যে থেকে বাছাই করার অধিকারও নির্বাচন কমিশনকেই দেওয়া হলো। তাহলে সত্যিকারের অর্থে এই মাইক্রো অবজারভারের নিয়োগ, তাদের ক্ষমতা, তাদের অপসারণ, তাদের নির্ণায়ক ভূমিকা, এত কথা বলার পরে শেষ পর্যন্ত লবডঙ্কা ছাড়া আর কিছুই তো পাওয়া গেল না। এখন প্রথমেই আজকে এই শুনানি সবে একটু গড়িয়েছে, সূর্যকান্ত একদম গলা চড়িয়ে আঙুল তুলে পরিষ্কার বলে দিলেন
we will not allow any impediment in conduct of SIR. This must be clear to all states. এই কথা বলে দেওয়ার পরে আর কিছু কি থাকে? মমতা বন্দ্যোপাধ্যায় যে পিটিশন দাখিল করেছিলেন তার প্রথম দাবিটাই ছিল এই SIRকে খারিজ করে দেওয়া হোক, এবং সেটাই ছিল তাদের প্রথম বক্তব্য, এবং সেটাকে সম্ভব করার জন্যই যা করা যায় এতদিন ধরে মাল্টিপল ফ্রন্টে তারা সেটাই করেছেন। SIR হওয়ার আগে থেকে তাতে বাধা দিয়েছেন, নানা রকম হুমকি দিয়েছেন। SIR চলাকালীন কি হয়েছে গত 1.5-2 মাস ধরে পশ্চিমবঙ্গবাসী তা প্রত্যক্ষ করেছে। আবার অন্যদিকে তারা লিগ্যাল রুটও এক্সপ্লোর করেছেন, যাতে সোজা আঙুলে তো ঘি যদি না ওঠে, তাহলে সুপ্রিম কোর্টের দরজা দিয়ে যদি একটা ফেভারেবল জাজমেন্ট বের করে আনা যায়। এবং সেটা সম্ভব করার জন্য কাকে না তারা বাজারে নামিয়েছিলেন। এবং আমি গত 2-3 দিন ধরে শুনানি দেখার পরে এই সিদ্ধান্তে এসেছি যে অধিক সন্ন্যাসীতে যে গাজন নষ্ট হয়, গাজন মোটেই ভালো হয় না এই SIR সংক্রান্ত ব্যাপারে। এতজন বড় বড় তাবড় তাবড় উকিলকে একসঙ্গে ফিল্ডিং করতে নামিয়ে দেওয়া সেই রকমই একটা অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হওয়ার ব্যাপার। এখন আজকে সুপ্রিম কোর্টে মামলা শুরু হওয়ার অব্যবহিত পরেই শ্যাম দেওয়ান বলে ওঠেন যে আমি অপারেটিভ ইয়েতে পরে আসছি, সবার আগে যেহেতু আমি এই মাইক্রো অবজারভারদের বিষয়টা নিয়ে আলোচনা করব, তাতে শ্যাম দেওয়ান বলতে থাকেন যে ড্রাফট রোলে 7,08,00,000 ভোটারের নাম আছে। এদের মধ্যে 6,75,00,000 ভোটারদের ম্যাপিং ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তার মানে হয় যে 2002-এর তালিকায় তাদের বা তাদের সঙ্গে সম্পর্কিত কারো না কারো নাম আছেই আছে। এদের মধ্যে 42 লক্ষ ছিলেন যারা আনম্যাপড, আর 1,36,00,000 ওয়্যার পুট ইন লজিক্যাল ডিসক্রিপেন্সি। সবাই জানে SIR being conducted, this process ends on February 14. There is tremendous urgency for the reliefs which were sought, দিওয়ান বললেন। ন্যাচারালি আজ হয়ে গেল ফেব্রুয়ারির 9 তারিখ, 14 তারিখে ফাইনাল হওয়ার কথা। সুতরাং আর্জেন্সি যে আছে এবং এটা যে শিয়রে সংক্রান্তির ব্যাপার, সেটা অবশ্যই সবাই মেনে নেবেন। এখন দিওয়ানের বক্তব্য হচ্ছে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে বা হচ্ছে, তাদের মধ্যে 70 লক্ষই নাকি শুধুই নামের এদিক ওদিক হওয়া কেস। অর্থাৎ কেউ লেখে DUTTA, কেউ লেখে DATTA, কেউ লেখে রায়, কেউ লেখে রে, এই জাতীয় ডিসক্রিপেন্সি। এখন তিনি এই কথা, তার বক্তব্য যা সেটা তিনি বলতেই থাকেন। এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে, শ্যাম দেওয়ান বলার চেষ্টা করেন যে এই মাইক্রো অবজারভারদের ইলেকশন কমিশন এমন পাওয়ার দিয়ে রেখেছে যে পাওয়ারের উপর একবার চোখ বোলালেই বোঝা যাবে যে তাদের একটা দে হ্যাভ দ্য ওভাররাইডিং পাওয়ার ওভার দ্য ইয়ারোস, এবং সেটা যে সেই
খবরটা তিনি কোত্থেকে পেলেন সেটাকে এক্সপ্লেইন করতে গিয়ে দিওয়ানের বক্তব্য, দ্য এন্টায়ার পাওয়ার পয়েন্ট presentation was given by ECI on WhatsApp to its officials on January 23rd. যে কথাটা হোয়াটসঅ্যাপ কমিশন হয়ে গেছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরে বলে আসছেন। Now see the extra legal role being given to the micro observers. Even though ERO and AERO finds is okay যদি কোনো নাম, it is the micro observer who is playing the key role. অর্থাৎ ইআরও বা ইআরও নাম চূড়ান্ত করলেও আলটিমেটলি সিদ্ধান্ত নেওয়ার মালিক হচ্ছে এই মাইক্রো অবজারভার। দেয়ার নিডস টু বি এ ডাইরেকশন দ্যাট ইআরও হ্যাজ টু বি দ্য ফাইনাল অথরিটি হু টেক্স এ ডিসিশন দ্য সিনিয়র কাউন্সিল সাবমিটেড। কথাটা কাগজে কলমে 100% ভ্যালিড, এবং কিন্তু নির্বাচন কমিশনের যিনি আজকে একটা প্রথম এবং সবচেয়ে বড় চেঞ্জ যেটা আমরা লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে এতদিন ধরে নির্বাচন কমিশনের কৌশলী হিসেবে সুপ্রিম কোর্টে যিনি হাজির হতেন সেই রাকেশ দ্বিবেদী, তাকে আজকে দেখা যায়নি। তার জায়গায় আজকে নির্বাচন কমিশনের হয়ে আর্গু করেছেন সিনিয়র অ্যাডভোকেট নাইডু। এখন নাইডু এই অভিযোগের পরিপ্রেক্ষিতে বলেন যে হুজুর, মাইক্রো অবজারভাররা নিযুক্ত হয়েছে তার প্রথম কারণ রাজ্য সরকারের কাছে হয়ে পড়ে থাকা সত্ত্বেও তারা প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লোকজন আমাদেরকে দেয়নি। আর দ্বিতীয়ত, এ কথা মনে করার কোনো কারণ নেই যে মাইক্রো অবজারভাররা ইআরওর উপরে একটা সুপার অথরিটি হিসেবে কাজ করছে। যে 23rd হোয়াটসঅ্যাপ পাওয়ার পয়েন্টের কথা দিওয়ান আজকে কোর্টে মেনশন করলেন, দ্যাট হ্যাজ বিন টেকেন ব্যাক লং এগো। সুতরাং তাদের কাজ হচ্ছে ইআরওদের সিদ্ধান্ত চূড়ান্ত করার কাজে সহায়তা করা। আর আজকে যেহেতু গতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার হয়ে কৌশলীরা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমরা বদলি সরকারি অফিসার অফ বি গ্রেড দিতে প্রস্তুত, তখনই সূর্যকান্ত বলেছিলেন যে ঠিক আছে, তাহলে আপনারা দিন, তারপরে দেখা যাবে। আজকে আপনি কল্পনা করুন, আপনারা সকলে 4 তারিখে দেওয়া হয়েছিল আদেশ, তারপরে 5, 6, 7, 8 কেটে গেছে, 9 তারিখও কেটে যেত। ইলেকশন কমিশনের কৌশলী উঠে দাঁড়িয়ে বলেন যে স্যার, এখনো পর্যন্ত কোনো তালিকা আমাদের কাছে আসেনি। সূর্যকান্ত বলেন তার মানে তখন ঝোলা থেকে বেড়াল বের করার মতো কখনো অভিষেক বানু সিংভি, কখনো শ্যাম দেওয়ান, তারা এক এক করে তালিকা জমা দিতে শুরু করেন কোর্টের কাছে এবং ইসিআইয়ের কাউন্সিলের কাছে। এবং শেষ পর্যন্ত যখন অর্ডার ডিকটেট করেন সূর্যকান্ত, তখন রাজ্য সরকার কবে এটা পাঠিয়েছে, কোন সময়, 7ই ফেব্রুয়ারি রাত্রির 1:05, সেটাও মেনশন করে দিয়েছেন, যাতে পরে এই নিয়ে কোনো ধোঁয়াশা না থাকে। এবং সূর্যকান্ত বারবার প্রশ্ন করেছেন যে আমরা 4 তারিখে আপনাদের অর্ডার দিয়েছি, আপনারা 5 তারিখে এই অফিসারদের লিস্ট তৈরি করে ফেলতে পারতেন, কিন্তু আপনারা তো সে কাজ করেননি। আপনারা একেবারে শেষ প্রহরে আজকে শুনানি চলাকালীন সেই অফিসারদের নাম তাও কোর্টে এসে জমা দিচ্ছেন। তখন আমতা আমতা করে শ্যাম দিওয়ান বলেন, স্যার,
8,500 লোকের নাম চূড়ান্ত করা তো চারটিখানি কথা নয়। অতএব আমাদের একটু সময় লেগে গেছে, আমাদের কিছু করার নেই। তখন সূর্যকান্ত বলেন যে এই যে 8,505 জনকে আপনারা দিয়েছেন, তাতে এখন এই পর্যায়ে তারা কিভাবে কাজে লাগতে পারে। তখনই ইসিআই এর নাইডু আসল কথাটা বলেন। তিনি বলেন যে স্যার, আমরা পাঁচটা চিঠি লিখেছিলাম রাজ্য সরকারকে যে 294 জন ইয়ারোর জন্য আপনারা গ্রুপ বি গ্রেডের অফিসার আমাদের দিন। তারা দেননি। তারা এসডিও বা এসডিএম লেভেলের অফিসার দিয়েছেন মাত্র 64 জন। আর বাকিদের যারা পে স্কেলে অনুযায়ী বি গ্রেড, কিন্তু অভিজ্ঞতায় বা রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই, সেই ধরনের লোক দিয়ে বাকিটা ভরাট করে দিয়েছে। এবং তিনি তখন বলেন যে দেখুন, এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন ইআরও বা এইআরও হতে গেলে ইউ হ্যাভ টু অ্যাক্ট অ্যাজ এ কোয়াসি জুডিশিয়াল অথরিটি। অর্থাৎ একটা আপনাকে শুনানি শুনে সেই শুনানির ভিত্তিতে একটা অর্ডার দিতে হবে। অর্থাৎ ইউ হ্যাভ টু এক্সারসাইজ ইউর নট অনলি ডিসক্রিশন বাট অলসো সাম কাইন্ড অফ এ জুডিশিয়াল অ্যাসারশন। তা যারা কখনো রেভিনিউ ডিপার্টমেন্টে কাজ করেনি, এসডিও হয়নি, এসডিএম হয়নি, তাদের পক্ষে কি করে এই কাজটা করা সম্ভব? তারপর মনোজ পন্থের কাছে কৈফিয়ত তলব করেন সূর্যকান্ত। মনোজ পন্থকে সঙ্গে করে উকিলরা নিয়ে গেছিলেন। কেন নিয়ে গেছিলেন আমি বলতে পারবো না। মুখ্যমন্ত্রী বারবার বলছেন নির্বাচন কমিশনে বসে আমাদেরই একজন প্রাক্তন আমলা এখন আমাদের বিরুদ্ধে কলকাঠি নাড়ছেন। কিন্তু মনোজ পন্থের পরিচয় আজকে করানো হলো অ্যাজ প্রিন্সিপাল সেক্রেটারি টু সিএম। এই নামে কোনো পদ পশ্চিমবঙ্গ সরকারে নেই। যদি একটা পদ থেকে থাকে তাহলে সেই পদ যুগ যুগ ধরে অকুপাই করে আছেন যিনি, তার নাম গৌতম সান্যাল। তিনি কিন্তু মনোজ পন্থ নন। সুতরাং কোন অধিকারে এবং কোন পদমর্যাদার বলে মনোজ পন্থ আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের হয়ে কৈফিয়ত দেবার জায়গায় রইলেন, সেটা নিয়ে অবশ্যই আমরা প্রশ্ন তুলতে পারি। এখন তিনি বললেন যে আমরা 294 জন ইয়ারোর ক্ষেত্রেই আসলে 294 জন বি গ্রেডের অফিসারই দিয়েছি। আর তাদের মধ্যে অনেকেই আছেন যারা আইএএস, এবং প্রায় সকলেরই এর আগে নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আছে। সঙ্গে সঙ্গে পাল্টা বলেন ইসিআই এর কাউন্সিল। তিনি বলেন স্যার, নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা আর এসআইআরে পার্টিসিপেশনের অভিজ্ঞতা কিন্তু এক জিনিস নয়। শেষ অস্ত্র হিসেবে শ্যাম দিওয়ান একটা ইলেকশন কমিশনের ম্যানুয়াল তুলে ধরে কোর্টকে বোঝানোর চেষ্টা করেন যে এই ম্যানুয়ালে লেখা আছে মাইক্রো অবজারভারদের কাজ হলো ভোটের দিন বুথে থাকা এবং বুথে থেকে সারাক্ষণ ভোট কিভাবে চলছে সেটা পর্যবেক্ষণ করা এবং সেই পর্যবেক্ষণের ভিত্তিতে একটা রিপোর্ট করা। তো সেই মাইক্রো অবজারভাররা
এসআইআর এর কাজে কেন নিযুক্ত হয়েছে? এটা তো ইজ এ ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন অফ দেয়ার ওন ম্যানুয়াল। ইসিআই আবার জবাব দিল যে স্যার, নির্বাচনের দিন মাইক্রো অবজারভাররা কি করবে, তার সঙ্গে এসআইআর এর পর্ব চলাকালীন মাইক্রো অবজারভারদের ভূমিকার কোনো তুলনা চলে কি? সুতরাং একেবারে অনর্থক ইস্যু নিয়ে এরা আদালতের সময় নষ্ট করছেন। সবশেষে চূড়ান্ত যখন অর্ডারটা ডিকটেট করলেন প্রধান বিচারপতি, তাতে দেখা গেল এই মাইক্রো অবজারভারদের অপসারণ নিয়ে কোনো কথা বলা হলো না। বরঞ্চ সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিল তারা এমন কোনো কাজ করবে না যাতে আরেকটা সাংবিধানিক ক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানের কোনো কাজকে প্রিএম্প্ট করা হয়। তারা যেটুকু কনসেশন দিলেন সেটুকু হলো এই যে 8,500 নতুন লোকের নাম রাজ্য সরকার দিয়েছে, তার মধ্যে থেকে কতজনের এইআরও বা ইআরও হওয়ার যোগ্যতা আছে নির্বাচন কমিশন সেটা প্রথমে ভালো করে খতিয়ে দেখবে, এবং তারপরে যদি তারা মনে করে যে এদেরকে রিপ্লেস করে রাজ্য সরকারের পাঠানো নতুন নাম থেকে কাউকে ইআরও বা ইআরও নিয়োগ করবে, তাহলে তারা সে কাজটা করতে পারেন। আর 6,500 যে মাইক্রো অবজারভার কাজ করছেন তাদের সমপরিমাণ সংখ্যক রাজ্য সরকারি কর্মচারীদের একটা তালিকা তারা তৈরি করতে পারেন, এবং সেই তালিকাতে যারা নথিভুক্ত হবে তাদের একটা 1 দিন বা 2 দিনের ট্রেনিং দেওয়ার পরে একইভাবে যেভাবে মাইক্রো অবজারভাররা ভোটার লিস্ট চূড়ান্ত করার কাজে এইআরও বা ইআরওদের সঙ্গে সহযোগিতা করছেন, তারাও সেই কাজটা করবেন। তার মানে মাইক্রো অবজারভাররা তো থেকেই গেলেন, একেবারে অন্তিম প্রহরে রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে কতজনের ভাগ্যে এই মাইক্রো অবজারভারদের সমতুল দায়িত্ব পালনের সুযোগ ঘটবে, তার উপরেও একটা মস্ত বড় প্রশ্নচিহ্ন রয়ে গেল। কেননা ইসিআই এর কাউন্সিল বললেন, স্যার এই যে 8,500 লোকের তালিকা রাজ্য সরকার এখন আমাদের হাতে দিল, তার মধ্যে একজনও এসডিও বা এসডিএম স্তরের লোক নেই। আদালত যখন বলছে তখন আমরা অবশ্যই এই 8,500 লোকের ছানবিন করে দেখব, কিন্তু যদি কোয়াসি জুডিশিয়াল অথরিটি এক্সারসাইজ করার মতো যোগ্যতা বা অভিজ্ঞতা এদের কারো না থাকে, তখন সুপ্রিম কোর্ট আজ বলে দিয়েছে তাই যদি হয় তাহলে কেউ হবে না। পরে আসছি এর পরের আরও একটা বিষয় নিয়ে, যেটা আরেকটা খণ্ড আজকে সুপ্রিম কোর্টে দেখলাম। ভালো থাকবেন, নমস্কার।